বিএনপি চায় সরকারটা একটা শক্তিশালী সরকার হোক, এবং অন্তর্বর্তী সরকারের সময় যখন সংস্কারের আলাপ হচ্ছিল তখন তাদের প্রতিবাদের বা দ্বিমত পোষণের একটা অন্যতম জায়গা ছিল যে এই সবগুলো সংস্কার হয়ে গেলে যেগুলো প্রস্তাবিত ছিল সরকারটা দুর্বল সরকার হবে। তারা কি সেই পথেই হাঁটছেন এখন? তারা একটা শক্তিশালী সরকার যেটা আসলে রাষ্ট্রের সবগুলো বিভাগের উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে পারবে, সেরকম কি কিছু মনে হচ্ছে, নাকি যে কথা তারা বলছেন সেটা আপনি বিশ্বাস করেন যে তারা আসলে আরো ভালো আইন করবেন বলে এমনটা করছেন? প্রথমে একটা কথা মনে হয় বলে নেওয়া উচিত যে রাষ্ট্রটা আসলে কি। লেনিন একটা সময় ব্যাখ্যা করে দেখিয়েছিলেন যে রাষ্ট্র হচ্ছে শ্রেণীর হাতে দমন পীড়নের হাতিয়ার। এই কথাটা অনেকেই মানতে চান না, রাষ্ট্রকে একটা সুপ্রা ক্যারেক্টারে নিয়ে যেতে চান, রাষ্ট্রকেই একটা বিষয় হিসেবে। রাষ্ট্র কার হাতে থাকবে তার উপর নির্ভর করবে রাষ্ট্রটা কেমন আচরণ করবে। তো ফলে এখন রাষ্ট্রটা যাদের হাতে আছে, রাষ্ট্র এবং সরকার এই দুটোর মধ্যে পার্থক্য কি? রাষ্ট্র হচ্ছে একটা মেশিনারি, আর সরকার আসে কখনো অভ্যুত্থানের মাধ্যমে আসে, কখনো বিপ্লবের মাধ্যমে আসে, কখনো নির্বাচনের মাধ্যমে আসে। এখনকার এই সরকারটা অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে নির্বাচনের মধ্যে দিয়ে এসছে। ফলে এই সরকারের পিছনে অভ্যুত্থানের আকাঙ্ক্ষা আছে, আর নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের ম্যান্ডেট আছে। ফলে এই সরকারের দায় অনেক বেশি, দায়িত্বটাও অনেক বেশি। অভ্যুত্থানটা কেন অনিবার্য হয়েছিল বাংলাদেশে? কারণ নির্বাচনের মধ্য দিয়ে আগের সরকারকে কোনোভাবেই সরানো যেত না। সেটা 14 নির্বাচন, 18 নির্বাচন এবং 24-এর নির্বাচনে প্রমাণ হয়েছে। এবং যদি স্বাভাবিক প্রক্রিয়া চলতো তাহলে 29-এর নির্বাচনেও সেই সরকারই থাকতেন। ফলে জনগণের কাছে অভ্যুত্থান করা ছাড়া আর কোনো বিকল্প ছিল না। এটা বিকল্পহীন প্রতিরোধ পর্ব ছিল অভ্যুত্থান। অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে আকাঙ্ক্ষাগুলো তৈরি হলো, সেই আকাঙ্ক্ষার সবচেয়ে বড় অপমৃত্যু ঘটলো কিন্তু অভ্যুত্থানের পরবর্তী 18 মাসের সরকারের মধ্যে দিয়ে। অভ্যুত্থানের চেতনাটাকে কিভাবে কালিমালিপ্ত করে ফেলা হলো, যার ফল এখন অনেক দিন আমাদের জনগণকে বহন করতে হবে। এখন যে প্রশ্নটা আপনি তুলেছেন যে আমরা বিচার বিভাগকে স্বাধীন দেখতে চেয়েছিলাম, আমরা দুর্নীতি দমন কমিশনকে সক্ষম দেখতে চেয়েছিলাম, আমরা গুমের শিকার হতে চাই না, এগুলো যেমন বলেছি, সাথে সাথে কি আমাদের একটা নারী কমিশন ছিল না? আজকে যারা কথা বলছেন তাদের অনেকেই কিন্তু সেই নারী কমিশনের বিরুদ্ধে কি অশ্রাব্য ভাষায় কথাবার্তা বলেছিলেন। আচ্ছা, আমাদের একটা শ্রম সংস্কার কমিশন ছিল না? সেই বিষয়টা তো আলোচনায় আসছে না। ফলে এরকম অনেকগুলো বিষয় ছিল। আমাদের গণমাধ্যম সংস্কার কমিশন ছিল। তো ফলে দেখুন, আমরা শুধু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো সেটাকে সামনে নিয়ে এসে যে বিষয়গুলো রাষ্ট্রের গণতান্ত্রিক চরিত্র গঠনের জন্য প্রয়োজন সেগুলোকে কিন্তু আড়ালে রেখে দিলাম। দেশের 50% বেশি নারী, তাদেরকে মর্যাদাপূর্ণ জীবনের দিকে যাওয়ার কোনো পথকে রাষ্ট্র নির্ধারণ করে দেবে না? এগুলো একটা দিক। আর হলো বিচার প্রত্যাশিত দেশের সকল মানুষ। আর কেন গুমের ভয়ে আতঙ্কিত হয়ে থাকতে হবে মানুষকে? তাহলে এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা যেটা বলতে চাই যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা ছিল, সে আকাঙ্ক্ষার বিপরীত পথে যেন কেউ না হাঁটে। তাতে কি হবে? একদিকে জনমনে যেমন হতাশা তৈরি হবে, হতাশা কিন্তু আবার আরেকটা বিক্ষোভের জন্ম দেবে। এটা হলো একটা দিক। 2, বিএনপি তার 31 দফার 1 নম্বর দফায় বলেছিল তারা সংবিধান সংস্কার করবেন, হ্যাঁ, কিন্তু ব্যাখ্যার মধ্যে বলেছিলেন তারা আগের অগণতান্ত্রিক সংশোধনীগুলোকে রহিত করবেন অথবা পরিবর্তন করবেন। তার মানে হেডিংয়ে সংস্কারের কথা বললেও ভিতরে কিন্তু তারা সংবিধান সংশোধনের কথাই বলেছিলেন। তাহলে সেই সংবিধান সংশোধনের জায়গায় তারা যাবেন, এটা নিয়ে একটা বিতর্ক হবে। কিন্তু 2 নম্বর পয়েন্টে যেটা বলেছিলেন, তারা যেটা রিকনসিলিয়েশনের কথা বলেছিলেন, তা রিকনসিলিয়েশনের দৃষ্টান্তটা কোথায়? অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে মামলাগুলো করা হয়েছিল, খেয়াল করে দেখুন তো এই মামলাগুলো কোনো নৈতিক ভিত্তি আছে? আইনি ভিত্তি আছে? আজকে শিরিন শারমিন চৌধুরী, তিনি স্পিকার ছিলেন, তিনি একটা অগণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন বা একটা ভুয়া নির্বাচনের মধ্য দিয়ে গঠিত পার্লামেন্টে তিনি স্পিকার ছিলেন, সেটা হচ্ছে একটা বিষয়। কিন্তু তাই বলে তাকে খুনের মামলার আসামি করতে হবে? তাকে খুনের মামলার আসামি কারা করেছিল? অন্তর্বর্তীকালীন সরকার। এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর আমরা দায়িত্ব দিয়েছিলাম গণতান্ত্রিক রূপান্তরের পথে অন্তর্বর্তীকালীন সময়ে সমস্ত কিছু ঠিক করবার। আজকে শিরিন শারমিন চৌধুরী কিন্তু বাংলাদেশের জন্য একটা দীর্ঘদিনের একটা চিহ্ন হয়ে থাকবেন। একটা পার্লামেন্টারি স্পিকারের বিরুদ্ধে কীরকম মিথ্যা মামলা দেওয়া যায়। একসময় আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছিল, আমার বিরুদ্ধে চুরির মামলা ছিল,
হোটেলের ক্যাশ বাক্স চুরির মামলা, হাবিব ভাইয়ের বিরুদ্ধে মামলা হচ্ছে, তো ওই জায়গায় থাকবে, তাহলে রিকনসিলিয়েশন কোথায় হচ্ছে? তো এটা তো রিটালিয়েশনের জায়গায় চলে আসলো। আমরা তো প্রতিশোধের জায়গায় প্রতিহিংসার রাজনীতিটা করতে চাই নাই। ওই গান্ধী একটা কথা বলেছিলেন না, যদি চোখের বদলে চোখ এই নীতি দিয়েই পরিচালিত হয় তাহলে তো গোটা পৃথিবীটা অন্ধের পৃথিবী হয়ে যাবে, কারণ আপনার চোখ আমি নেব, আপনি আমার চোখ নেবেন। যেমন করে ট্রাম্প আজকে যে কথাটা বলল, দেখুন আমেরিকার যারা গণতন্ত্রকামী মানুষ তাদের কীরকম লাগবে এই কথাগুলো, আমরা আজকে একটি সভ্যতাকে শেষ করে দেবো। আচ্ছা, ইরানের বিরুদ্ধে আক্রমণ, কিন্তু সে কিন্তু ডিক্লেয়ার করে দিল একটা সভ্যতাকে শেষ করে দেবে। হিটলারও কিন্তু বলে নেই আমরা ফ্রেঞ্চ সভ্যতা শেষ করব। হিটলারও কিন্তু বলেনি যে আমরা মস্কো করে ঐতিহ্য শেষ করে দেবো। আর বলছে আমরা মস্কোতে গিয়ে, হিটলার বলছে মস্কোতে গিয়ে আমরা চা খাবো। সে চা খাওয়া তার হয়নি, বার্লিনে তাকে পালিয়ে যেতে হয়েছিল। কিন্তু তারও একটা মানে হিটলারের মতো একটা ফ্যাসিস্ট, সেও কিন্তু এত দুর্বৃত্তপনা তার কথায় ছিল না। আজকে ট্রাম্প সেটা করছেন, সেটা বলছেন। তাহলে এগুলো খেয়াল রাখতে হবে যে এগুলো কি গণতন্ত্রের ভাষা হতে পারে? এগুলো কি মূল্যবোধের অবক্ষয় নয়? তাহলে বিশ্বব্যাপী পুঁজিবাদী সাম্রাজ্যবাদীরা যে জায়গায় চলে গেছে, বাংলাদেশে পুঁজিবাদী পথে দেশ পরিচালনা করলে এখানে কিন্তু রিটেলিয়েশনের রাজনীতিটাই হবে। যে কারণে একদিকে যেমন আমরা গুমের বিরুদ্ধে পদক্ষেপ যেটা নিতে চেয়েছিলাম সেই ক্ষেত্রে একটু হতাশ হলাম, আরেকদিকে অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা দেখেছিলাম যে আওয়ামী লীগ তার আগে যেটা প্রশাসনিক নিপীড়ন চালিয়েছিল, অন্তর্বর্তীকালীন সরকারের সময় সেটা মবের নিপীড়নের রূপ নিয়েছিল। দুটাতেই কিন্তু বিচার বিভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে, বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারে নাই। ফলে আমরা মনে করি এখন এই বিতর্কের জায়গাটা এসছে, বিতর্কটা যেন একটা সমাধানের দিকে আমাদেরকে নিয়ে যায়, আমরা অধিকতর গণতন্ত্রের জায়গায় যাব। আমাদের এখানে সবসময় এমন হয় কি প্রতিপক্ষ বানিয়ে ফেলা হয়, 24কে প্রতিপক্ষ বানিয়ে ফেলা হয় 71-এর। তাহলে আসলে 71-এর মুক্তিযুদ্ধের বাংলাদেশেই তো আমরা গণতন্ত্রের সংগ্রামটা করেছিলাম। ফলে একটা থেকে আরেকটা উন্নততর জায়গায় যাবে, আমরা গণতন্ত্র থেকে আরও অধিকতর গণতন্ত্রের সংগ্রামের দিকে যাব। তা না হয়ে এখানে যে প্রতিশোধের প্রতিহিংসার জায়গাটা যদি চলতে থাকে, তাহলে এই পার্লামেন্টে প্রচুর বিতর্ক হবে, কিন্তু সেই বিতর্কগুলো সমাধানের দিকে যাবে না। আমরা মনে করি যে একটা অন্তহীন বিতর্কের সভায় যেন পার্লামেন্ট পরিণত না হয়। প্রতি মিনিটে 2,72,000 টাকা খরচ করে আমরা জনগণের জীবনের কত সমস্যা সেগুলোকে বাদ দিয়ে আমরা এমন এমন কিছু বিতর্কে যেন লিপ্ত না হই, মানুষ শেষে বলবে দূর পার্লামেন্টারি বিতর্ক ভালো লাগে না। তো এই জায়গায় মানুষকে যেন আমরা হতাশা এবং তাকে বিরক্তির জায়গায় নিয়ে না যাই।